এইবার দেখেন আপনি মির্জা আব্বাসের মুখে কখনো কি নাসির পাটোয়ারি বা অন্য কোনো কাউকে নিয়ে একটা কটু বাক্য, একটা কোনো রকম একটা ইঙ্গিতপূর্ণ একটা অশ্লীল শব্দ, গালি পাবেন? খুঁজে পাবেন না। কিন্তু নাসির পাটোয়ারি অন দ্য কন্ট্রারি কী করে দেখেন, সে যখন জামাত জোটের বাইরে ছিল তখনও জামাতের সাংঘাতিক বাজে ভাষায় অ্যাটাক করতো, যেটাও ভদ্রতার পর্যায়ে পড়ে না, জামাতকে জাতা গালিগালাজ করতো। মানে সবসময়ই ওর শব্দ চয়নটা খুব শোভন হয় না। যেই পরিবর্তিত রাজনীতি আমরা চাই সেটার মধ্যে তো পড়েই না। ট্রেডিশনাল আগের পলিটিশিয়ানদের থেকেও ও একটু অগ্রগামী বাজে শব্দ ব্যবহারে। এইবার ধরেন সে বেছে বেছে নির্দিষ্ট জায়গায় মির্জা আব্বাসের বাড়ির ধারে কাছের এইসব জায়গায় বেশি যায় এবং গিয়ে মির্জা আব্বাসকে চাঁদাবাজ.com, তারপর গ্যাংস্টার, এইসব শব্দ তার বেলায় প্রয়োগ করে। মির্জা আব্বাসের যদি কোনো সমস্যা থাকে জনগণ তো সেটা বুঝবে, কিংবা সেটা বলারও একটা সময় থাকে, কিংবা অন্য কর্মীরা বা অন্য কেউ বললেও ভিন্ন ব্যাখ্যা দেওয়া যেত। কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে সরাসরি, তাও অনেক সিনিয়র একজন নেতা, তার নামে নাসির পাটোয়ারি এগুলো বলা দেখে আমার ব্যক্তিগতভাবে এরকম একটা ধারণা জন্মেছিল, এবং দু একটা টিভিতে আমি বলেছিও যে ওর সম্ভবত একটা ঐকান্তিক চেষ্টা ভেতর থেকে, বা প্রতিদিন সকালে বের হওয়ার সময় একটা প্রার্থনা নিয়ে বের হয় যে কোনো না কোনোভাবে যেন ছাত্রদলের কোনো নেতাকর্মী আমার গায়ে একটু হাত তোলে বা আমার সঙ্গে একটা ঝামেলা তৈরি করে। ও চায় আলোচনায় থাকতে এবং সহানুভূতি কুড়াতে। যে কারণে দেখেন এত বাজে কথা, এমন আক্রমণের পরেও কিন্তু, কারণ ও এটাই চাচ্ছিল বলে মনে হচ্ছিল এতদিন। আর আজকে যেটা ঘটেছে সেইটা যে কোনো কারণেই হোক, যেহেতু বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরছে, তাদের উচিত আরও ধৈর্য ধরা। কারণ নাসির পাটোয়ারির এই সব বাজে কথা, তার আক্রমণ প্রতিপক্ষের প্রার্থীকে, এটা মানুষ যতটুকু এদের প্রতি স্নেহ ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সেটাকে আরও নষ্ট করছে। সুতরাং ও নিজের ক্ষতি নিজে করছিল। সুতরাং আজকে এটা যদি ছাত্রদল বা বিএনপির কর্মীরা করে থাকে, সেটা তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা উচিত, যেটা যাতে না করে। কিন্তু আমি আসার আগে ওই ছাত্রদলের যে প্রতিনিধি নাসির পাটোয়ারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, একটা দীর্ঘ ভিডিও, আমি ওই ভিডিওটা দেখলাম। আমি দেখেছি যে ছাত্রদলের ওই প্রতিনিধি নাসির পাটোয়ারির সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে বলেছে, আপনাকে স্বাগতম, আপনি আমাদের মেহমান। এবং অন্যরা একটু হইচই করার চেষ্টা করলে সে থামিয়েছে, বলছে উনি আমাদের মেহমান। উনি এখানে একটা কলেজে পিঠা উৎসব চলছিল, ওরা বলছিল যে আপনি পিঠা উৎসবটা করছিল কারা? করছিল এই ছাত্রদলের নেতাকর্মীরা, তারা সেইখানে ও ভোট চাইতে গেছে বা প্রচারণা চালাতে গেছে তার কর্মীদের নিয়ে। তারা প্রথমে না করেছিল এবং বলছিল আপনি আপনার 2-3 জন কর্মী নিয়ে তাহলে ঢুকেন। সেইখানে এই ঘটনা ঘটার পরেও ছাত্রদলের ওরা বলছে যে এইটা নাসির পাটোয়ারি আলোচনায় আসার জন্য তার লোক দিয়ে ঘটেছে। এটা হলো ছাত্রদলের অভিযোগ। এখন এই অভিযোগ এবং পাল্টা অভিযোগে আমরা থাকলে সেটাও দেখতে হবে। নির্বাচন কমিশনে যেহেতু এনসিপি অভিযোগ করেছে, আমার দাবি থাকবে এনসিপি নির্মোহ এবং নিরপেক্ষভাবে এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে এবং সেখানে দেখবে যে এই ঘটনাটা ঘটার সূত্রপাত কিভাবে ঘটালো, কে ঘটালো, কারা এই ঘটনা ঘটালো, ডিম কারা মারলো, এবং যে দোষী হয় তাকে বিচারের আওতায় আনবে। কিন্তু সেই ঘটনাটাকে দেখেন যে একটা কলেজের মধ্যে যেই ঘটনাটা ঘটলো, সেটাকে সঙ্গে সঙ্গে দলের টপ লিডার তারেক রহমানের উপর ভার দিয়ে দিল, যে দায় দিয়ে দিল যে কি তারেক রহমানের নির্দেশ বা সম্মতিতে হচ্ছে। এখন এত বড় দল, তার এত 300 আসনে তাদের বা জোটের প্রার্থী, তার মধ্যে এক একটা আসনে কত নেতা, কত কর্মী, কোথাও এইরকম একটু বাকবিতণ্ডা বা হাতাহাতি, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। তারপরে ঘটে গেলে তার দায় যদি টপ লিডারে নিতে হয়, নাসির পাটোয়ারি বা এখানে কি করবে? নাসির পাটোয়ারি যে গালিটা দেয়, সেই গালিটার দায় কি নাহিদের নিতে হবে? নাসির পাটোয়ারি যে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো করে, সেটার দায় কি নাহিদ কোনোদিন নিয়েছে? জামায়াতকে যে মোনাফেক, ধর্মীয় ফ্যাসিবাদ বলে যে গালিগালাজগুলো নাসির পাটোয়ারি করেছিল, তাহলে সেটা এনসিপির ক্ষেত্রে খুব ডিফারেন্ট। এনসিপির সিনিয়র নেতৃবৃন্দরা যারা একজন আরেকজনের দলীয় ফোরামে এবং পাবলিক ফোরামে তাদেরকে জবাবদিহিতা, সমালোচনা খুব স্ট্রংলি করে এবং যার যার ব্যক্তিগত অবস্থানও কিন্তু খুব স্ট্রংলি ক্লিয়ার করে। যেমন আমাদের জোট হয়েছে, জোটে আমাদের বেশ কয়েকজন ধরেন নিজেদের অবস্থান পরিষ্কার করে কয়েকজন পদত্যাগ করছে, আবার অনেকে কিন্তু পদত্যাগ করে না, বাট দলের অভ্যন্তরণে থেকেও কিন্তু জোটের বিষয়ে সমালোচনা করতেছে। ফলে এটার কিছু ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ফলে এনসিপির যে কোনো নেতাকর্মী কোনো কিছু করলেই সরাসরি সেটা নাহিদের উপর চাপাবে। আর বিএনপির ক্ষেত্রে তার একটু দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। কারণ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানকে অনেক বেশি এম্পাওয়ার্ড করা হয়, যে চেয়ারম্যান চাইলে একটা দলের ডিসিশন মেকিং বডি তার চয়েস মতন, তিনি হচ্ছে মানে স্থায়ী কমিটির সদস্য, তিনি তার চয়েস মতন
যোগ করতে পারেন, কিংবা হচ্ছে বাদ বাদ তো আসলে হয় না কোনো একান্ত বহিষ্কার না হলে। কিন্তু আমাদের দলের ক্ষেত্রে সেক্ষেত্রে মানে চাইলেই ইচ্ছা মতন আপনি একজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করবেন, মানে সর্বোচ্চ নীতি নির্ধারণ করবেন, সেটার কিন্তু সুযোগ নেই। ফলে এইটার যেটা শান্তদা বললেন যে সরাসরি হচ্ছে তা নারীদের উপর বর্তাবে কিনা, সেটা আসলে সেভাবে কার্যকর না। জনাব আদিব, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আপনারা তো নির্বাচন কমিশনের কাছে গেলেন, নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন এক্ষেত্রে? নির্বাচন কমিশনের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, মানে এটা আমাদের দেশে শুধু নির্বাচন কমিশন না, আমাদের আইন শৃঙ্খলার থানার স্টেশন গুলো এই সমস্যা। সেটা হচ্ছে যে আপনারা অভিযোগ করুন, মানে এই যে অভিযোগ করুন মানে তার স্ব উদ্যোগে হয়ে পর্যবেক্ষণে রাখা। মানে আপনার যদি ইসি নিজের থেকে পর্যবেক্ষণ করে, তাহলে বাংলাদেশের মোটামুটি 250-র উপরে আসনে বিএনপি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার অন্য দলেরও পেতে পারে, রঙিন পোস্টার এখনো প্রচুর সাটানো। কিন্তু আপনার বলবে যে আপনি স্পেসিফিক অভিযোগ করুন। তো এই যে অভিযোগ করতে বাধ্য করা, মানে তার নিজের পর্যবেক্ষণটা না বাড়ানো, মানে স্ব-উদ্যোগ হয়, এটা হয় না। আপনার হচ্ছে ধরেন এখানের যে 43 নং ওয়ার্ডে আমার উপর যে ডুমনি বাজারে সেখানে হামলা করেছে, তিনি সরাসরি 43 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি। তারপরও বিএনপি কি করলো, পুরো অনলাইনে হচ্ছে তারা একটা ক্যাম্পেইন করলো যে এনসিপি জামাত হচ্ছে আপনার নিজেরা মারামারি করেছে। আমার হাতে অল্টারনেটিভ একটা ফোন নাই, তাহলে আমি দেখাতাম যে আমরা এই যে মিছিলটা করেছি, আমার এক পাশে আমার যে মার খেয়েছে তিনি ছিলেন, আরেক পাশে আমাদের এনসিপির নেতৃত্ব ছিলেন, জামাতের নেতৃত্ব ছিলেন। তো জামাত নিজেরা মারামারি করে আবার আমার হাত ধরে এসে মানে ওই হামলার 5 মিনিট পরে মিছিল করবে, এটা তো হয় না। তো এই যে এক ধরনের প্রোপাগান্ডা করা, এবং খুবই দুঃখজনক যে যারা এখন বর্তমানে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, তারা খুব নগ্ন ভাবে, বেশ কয়েকজন সম্পাদক লেভেলের আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে হামলা মনে হয় এনসিপি জামাত নিজেরা করেছে কিনা। ফলে এই যে নিজেদের একটা ইন্টেলেকচুয়াল পারফরমেন্সের জায়গাটাকে, নিজেকে সোশ্যাল মিডিয়ার যুগে খুবই মানে যারা এটা কি বলে কোনো স্ট্যান্ডার্ড না রাখা, মানে সত্য মিথ্যার একেবারে টোটালি হচ্ছে অস্বীকার করাটা, এইটা আসলে দীর্ঘমেয়াদী হচ্ছে রাজনীতিতে খুব একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকে। জি, ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে ফিরে আসি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে আসলে সত্য মিথ্যা মিলিয়ে নানান ধরনের প্রচার নির্বাচনকে কেন্দ্র করে, সেটার আসলে কি প্রভাব পড়ছে এবং সেখানে বিএনপি দল হিসেবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে নির্বাচনে ব্যবহার করছে বলে মনে হয়? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে একই সঙ্গে ব্যবহার এবং অপব্যবহার সব পক্ষ করছে কম বেশি। বটবাহিনী আগে থেকেই করছিল। আপনি আজকে আপনার বক্তব্যটা যাক, আপনার বক্তব্য যদি বিএনপির বিরুদ্ধে যায়, এক পক্ষ আপনাকে গালি দিবে, যদি জামায়াতের বিরুদ্ধে যায় সেই পক্ষ আপনাকে গালি দিবে। মানে গালি এখানে অবধারিত, আপনি কোনো পক্ষেই ন্যায্য কথাটাও বলতে পারবেন না। এবং এই একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে আমি দলীয় পদ ধারণ করি না, সেই জন্য আমি ন্যায্য কথাটাও কোনো পক্ষে যেতে পারবে না, তাহলে আমি তার দালাল। আমি ওপেনলি সমর্থন করি। আমি মনে করি বাংলাদেশে আমি একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা যারা করেছে আমি তাদের পক্ষে দাঁড়াবো না, 24-এ যারা বিরোধিতা করেছে আমি তাদের পক্ষে দাঁড়াবো না। আমার এই দুইটার পক্ষে যে আছে আমি তার সঙ্গে আছি। আবার মাঝখানে বিভিন্ন যে গণতান্ত্রিক অভ্যুত্থানগুলো হয়েছে, ওইখানেও কার কি ভূমিকা আছে আমি সেটা বিবেচনায় নিব। এবং আমি নির্বাচনের প্রশ্নে, আমি একজন ভোটার, আমি দেশের একজন নাগরিক, আমি এই সময় আমার অবস্থানটা স্পষ্ট করব যে আমি 71-এর পক্ষে, আমি 24-এর পক্ষে, আমি 90-এর গণ অভ্যুত্থানের পক্ষে, আমি 86-র নির্বাচনে বেইমানির বিপক্ষে এবং বেইমানের সহযোগীর বিপক্ষে। তাতে করে যদি এখন কেউ বলে দেন যে উনি দলীয় পরিচয় ছাড়াই বিএনপির দালালি করে, বিএনপিকে আমি যদি মনে করি সব কিছুতে 71, 24, 86, 88 বা 90-তে আমি গ্রহণযোগ্য পজিশনে দেখি, আমি যদি দেখি 71-এর পরাজিত ঘাতক বাহিনী একটা দল, 24-এর পরাজিত ঘাতক গণহত্যাকারী আর একটা দল, আমি যদি দেখি 86-র বেইমান আওয়ামী লীগ, সেই 86-র বেইমানের সঙ্গে এরশাদের অধীনে নির্বাচন যাওয়া দল আর একটা জামাত, 90-এর গণ অভ্যুত্থানে আবার আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই গণ অভ্যুত্থানের পক্ষে। সুতরাং সবগুলো যোগ করে আমার যদি মনে হয় যে স্কোর করলে আপনার বিএনপি আগে থাকে, এবং আমি মনে করি দেশের জন্য বিএনপি বেটার, অন্যদের এই খারাপ আছে, তাহলে আমি দালাল হয়ে গেলাম। এই যে ন্যারেটিভ তৈরি করা যে আপনি যে কোনো পক্ষে গেলেই, আমি যদি এনসিপির পক্ষে যাই তাহলে আমি নিরপেক্ষ এনসিপির কাছে, আমি যদি জামাতের পক্ষে যাই জামাতের কাছে নিরপেক্ষ, আমি যদি বিএনপির পক্ষে যাই বিএনপির কাছে নিরপেক্ষ।
কিন্তু আমি যে কথাটা বলছি সে কথাটা ন্যায্য কিনা এই বিচার বিবেচনার বাইরে গিয়ে একটা গালি আপনাকে শুনতে হবে। এটাও তো এনসিপি করছে, এটা জামাত করছে, এটাও বিএনপি করছে, এবং এইগুলি চলছে এখন ভার্চুয়াল মিডিয়ায় বেশি। ভার্চুয়াল মিডিয়ায় এই যে বিভিন্ন রাজনৈতিক পক্ষ যে করছে, তারা তো তাদের স্বার্থে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, ফটোকার্ড বানাচ্ছে। এই ফটোকার্ডগুলো একটা মিথ্যা বাজে ফটোকার্ড আমি এমনও দেখছি সাংবাদিক, উচ্চশিক্ষিত, সমাজে বিভিন্নভাবে লিডারশিপে প্রতিনিধিত্বকারী, তারা এগুলো শেয়ার করছে জেনে বুঝে। কেউ কেউ আবার চালাকির আশ্রয় নিচ্ছে, হেডলাইন লিখছে উনি কি সত্যি এটা বলেছেন। এটা হচ্ছে একটা মোড়ক, এই কিন্তু এখানে, মোড়কে এই বাজে একটা ফটোকার্ড সে প্রচার চালাতে চায়, এটা তার আকাঙ্ক্ষা। এখানে প্রার্থীরা যে অভিযোগ এইখানে- করছেন, ধরুন আমিনুল হক আজকে বলছিলেন যে জামাত বিকাশের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, এই অভিযোগগুলো বা তারা কিসের ভিত্তিতে করছেন? এইটা অনেক জায়গায় ধরা পড়েছে। জামায়াতের কয়েকটা জিনিস স্পষ্ট। তারা এই যে বলে যে ভেস্তের টিকিট বিক্রি করছে, এটা জাস্টিফাইড। তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কর্মীরা যারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে, বিশেষ করে নারী ভোটারদের কাছে, প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ ধর্মপ্রাণ নারীদের কাছে তারা গিয়ে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা ভেস্তে যাবে। তাদের দলের পক্ষে ওকালতি করা টকশোতে আসা ব্যারিস্টার বলছে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট না দিলে মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন। আরে আমি কিসে ভোট দিলাম সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই বয়ান সামনে আনছে। এটা শিক্ষিত নামের কুলাঙ্গার ছাড়া এরা কি আর। সুতরাং এইভাবে আপনি ধর্মীয় টিকিট বিক্রি করছে, এটা সত্য। তারা মানুষের বিকাশ নাম্বার নিচ্ছে, এটা সত্য। তারা আইডি কার্ডের কপি বা আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, এটা সত্য। তাদের ভোট চাইতে যারা যায় তারা শুধু এটাই নয়, নারীদের কাছে গিয়ে তার ছোট বাচ্চাটাকে কোলে নিচ্ছে, তাকে একটা চিপস বা একটা চকলেট দিচ্ছে, দেওয়ার পরে ওই নারীদের কাছ থেকে তারা ভোট প্রাপ্তির নিশ্চয়তা কথা নিচ্ছে। কথা নেওয়ার পরে এরকম অভিযোগ আছে ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলাচ্ছে, আপা তাইলে তো কথা দিলেন, আপনি বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন আমাদের ভোটটা দিবেন। এইটা করছে। একটা এরকম একটা কথাও একটা টকশোতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন নারী প্রতিনিধি বলছেন যে এই সাম্প্রতিক সময়ে অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বোরকার কাপড় আমদানি হয়েছে। এই বোরকা নাকি গ্রামের ধর্মপ্রাণ নারীদেরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ভোট পাবার নিশ্চয়তা দিয়ে। এটা করছে জামায়াত এবং তাদের পক্ষে। সুতরাং তারা যে অপকর্ম করছে এটা তা বলতে হবে। জি, আদিবের কাছ থেকে আমরা বিদায় নেব। আদিবের যদি খুব সংক্ষেপে আর কিছু যোগ করার থাকে। দেখেন, এখানে খুব দুইটা জিনিস না বললেই নয়, যে শুধুমাত্র নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা করছে কিনা, এটা সাথে সাথে আমাদের এস্টাবলিশমেন্ট আসলে কি ধরনের পক্ষপাতমূলক আচরণ করছে তার বেশ কিছু উদাহরণ। যেমন ঢাকা 18-তে আমার উপরে হামলা হয়েছে, সেটির নিউজ আমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার জায়গা, মানে এটা ধরনের আশা করার ঠিক না, মানে ওইভাবে অনেকগুলো গণমাধ্যমে দেয় না। এখানে স্পষ্টভাবে যে হামলা করেছে তার ভিডিও ফুটেজ আছে, তারপরে তার আপনার নাম সহ ইয়ে সহ, এবং সে নিজের লাইভে গিয়ে স্বীকারও করেছে এক ধরনের দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে। তারপরে অনেকগুলা অধিকাংশ গণমাধ্যম রাখলো হামলার অভিযোগ। এই যে ধরেন একটা আপনার মিডিয়ার অনেকগুলা মিডিয়ার জায়গা থেকে এক ধরনের পক্ষপাতমূলক অবস্থান নেওয়া। আমরা 5 থেকে 6টা মিডিয়া দেখেছি যারা বিএনপির প্রোগ্রামের সময় বিএনপির যে লোগো সবার আগে বাংলাদেশের একটা স্ক্রিনের ভিতরে একটা জায়গায় এই জায়গাটা লক করে মানে রাখেন তারা, যেটা অন্য দলগুলোর ক্ষেত্রে এই লোগোটা কিংবা ইয়াটা ইউজ করেন না। তো এই যে ধরেন আপনার এক ধরনের এস্টাবলিশমেন্টের ফুললি বিএনপির দিকে হেলে পড়া, এবং যারা সাবেক লুটেরার ছিল তারা মনে করতেছে পরবর্তী ক্ষমতায় যারা আসবে তারা তাদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, লুট করার সুযোগ দিবে। ব্যাংক ঋণ নিয়ে যারা নানাভাবে ঋণ খেলাপি ছিল, সেই জায়গাটিতে যারা আছে, এইটা একটা অ্যালার্মিং বিষয়। আরেকটা বিষয় এটা খুবই বাজে দৃষ্টান্ত আমার আসনে বেশ কয়েক জায়গায় হয়েছে। আমাদের যারা নারী কর্মীরা ভোট চাইতে যাচ্ছে তাদেরকে পুরুষরা অনেক সময় স্লেজিং করছেন। কোন বাসায় মিটিং করতে গেছেন, বাসার বাইরে হট্টগোল করা। এটাকে বলেছেন এটা আদিব, আমার মনে হয় দর্শকদের সেটা মনে আছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অন্য ব্যস্ততা থাকলে আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবারে ফিরে আসি তাসলিমা আক্তার আপনার কাছে। এই যে ভোটকে কেন্দ্র করে অর্থ পেশি শক্তির ব্যবহার, সেটার ক্ষেত্রে আসলে আপনি প্রার্থী হিসেবে সেটাকে মোকাবেলার জন্য আধুনিক প্রযুক্তি বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন, সেগুলো কি সহায়ক হচ্ছে কিনা? আপনি এর আগে যে আলোচনাটা চলছিল সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আদিব এবং শান্তনু ভাই দুজনের কথাই শুনছিলাম মনোযোগ দিয়ে, দুজনেই খুব সুবক্তা।
এনসিপি একটা নতুন দল এবং বিএনপি একটা অনেক দীর্ঘদিনের পুরনো লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আসছে। আমরা কেন আসলে সহিংসতাকে ওয়েলকাম করব কোনো উস্কানিমূলক তৎপরতার মধ্যে দিয়ে, বা যেই মানে অভিজ্ঞতার আলোকে আমরা যখন বুঝি যে নির্বাচনের মধ্যে অনেক রকম নির্বাচনী মৌসুমি কৌশল ব্যবহার করা হয়, সেই কৌশলের মধ্যেই আমরা কেন পাড়া দেব? সেইটার বাইরে গিয়ে কেন না যে যেখানে এইরকম মানে যুক্তিতর্কের যেই কথাগুলো ওনারা করছিলেন সেই বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের আসলে জনগণের জন্য কর্মসূচি কি, আমাদের পরিকল্পনাগুলো কি, আমাদের বাংলাদেশের জন্য ভবিষ্যৎ আকাঙ্ক্ষাটা কি, প্রত্যাশাটা কি, এবং কতদূর আমরা করতে পারি, সেগুলো কেন আমরা জনগণের সামনে যুক্তি তর্ক দিয়ে বলতে পারছি না? যেমন আমাদের দেশে আমরা বাংলাদেশের যে অধিকাংশ জনগোষ্ঠী তাদের মধ্যে শ্রমিকদের সংখ্যাই বেশি, 8 কোটির মতো শ্রমিক আছে। সেই শ্রমিকদের নিয়ে আমাদের আসলে এজেন্ডাটা কি, নারীদের নিয়ে আমাদের মানে কর্মসূচি কি, আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের নিয়ে আসলে আমাদের অবস্থান কি এবং আমরা কী করতে চাই বাংলাদেশে, সেই পরিকল্পনাগুলো কিন্তু আমরা যার যার জায়গা থেকে বা আমাদের চিন্তার জায়গাগুলোকে, আমাদের সমস্যাগুলোকে এবং সমাধানের জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা জনগণের কাছে ভোট চাইতে পারি, আমাদের অবস্থান ঘোষণা করতে পারি। এটাই আমার কাছে মনে হয় যে একটা ভালো কৌশল হতে পারে। সেখানেই মানুষ বিচার করবে। সেই পুরনো কায়দায় মানে মৌসুমি নির্বাচনী কৌশল ব্যবহার করা, একটা প্রতিপক্ষ লাগবে এবং যে ক্ষমতায় কাছাকাছি যারা আছে তাদেরকে একটু প্রতিপক্ষ করতে পারলে আমিও একটু ভাইরাল হতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এইগুলো আমার কাছে মনে হয়, এখন আমাকেও অনেকে বলেন যে ভাইরাল হওয়ার জন্য এরকম এরকম কথা বললে মনে হয় ভাইরাল হতে, আপনি যেভাবে কথা বলেন এভাবে তো ভাইরাল হওয়া যাবে না। তা আমার কাছে বারবারই মনে হয় কেন আমাকে এইভাবেই ভাইরাল হতে হবে? আমি আসলে যা করতে চাই বা আমার দল থেকে বাংলাদেশকে নিয়ে আমি যেভাবে ভাবি, আমরা যেভাবে ভাবি, সেটাই কেন আমি উপস্থাপন করে মানুষের কাছে যেতে পারবো না? আমার মনে হয় সেটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে তাহলে একটু বিরতির পরে ফিরে আসি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো তাসলিমা আক্তার আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে সম্ভবত আপনি বলছিলেন, যেটা আমি মনে করি যে রাজনীতিতে যেমন আমরা বলি মাঠে দেখা হবে, মাঠের লড়াই, তেমনি আমার কাছে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির একটা নতুন ময়দানে পরিণত হয়েছে এবং সেটাকে যথাযথভাবে ব্যবহার করে আমরা অনেক রকম মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এবং বিশেষ করে শহুরে জীবনে এটা মনে হয় আরও বেশি, কারণ আমরা ঢাকা 12তে যখন আমি কাজ করতে যাই, ঢাকা শহরে আমি যখন বড় হয়েছি, আমি বড় হয়েছি ঢাকা 12 জাহানারা গার্ডেনে এবং নিউজ ক্যাটানে, এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের অল্প কয়েকটা বাসা ছিল। এখন দেখা যায় যে এত হাজার হাজার মানুষ থাকে, সেখানে কারোর সাথে কারো যোগাযোগ করারও সুযোগ নাই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা এই মানুষদের সাথে যোগাযোগ করতে পারি। এখন শ্রমিকদের হাতেও স্মার্টফোন, প্রত্যেকের কাছে সময়েরই একটা মূল্য আছে এবং সেই সময়টাকে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে পারি, আমাদের রাজনৈতিক ভাবনা প্রস্তাবনা জনগণের সাথে শেয়ার করতে পারি। এটা একটা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি এখন ফেসবুক দেখি বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে, সেখানে দেখতে পাবো এক ধরনের রব কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে। কিন্তু একই সাথে আমরা যেটা শান্তনু ভাই বলছিলেন যে নানা রকম, সায়ন্ত ভাই বলছিলেন যে মানে এখানে